দর্শক আমন্ত্রণ সাইড পাওয়ার টিকটক টু দ্য সিও এই অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি হাসান ইমাম রুবেল। আজ আমাদের অতিথি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ইনভেস্টমেন্ট ব্যাংক গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের আমন্ত্রণ জানিয়ে থাকি এবং এই আমন্ত্রণ জানানোর একটি বড় উদ্দেশ্য থাকে যে তাদের যে ক্যারিয়ার জার্নি, চাকরিতে ঢুকবার পর থেকে শুরু করে এই সিটে আসীন হওয়ার আগ পর্যন্ত তাদের যে স্ট্রাগল, তাদের যে মেধা এবং মননকে কাজে লাগিয়ে প্রতিটি পরিস্থিতিকে মোকাবিলা করবার যে সক্ষমতা, সেই ব্যাপারগুলো আসলে আমরা জানতে চাই। এর একটি কারণ হচ্ছে যাতে করে ইয়াং প্রফেশনাল বা যারা ইউনিভার্সিটিতে পড়ছেন, চাকরির জন্য অপেক্ষা করছেন, তারাই এই অনুষ্ঠানটি দেখে এই অভিজ্ঞতাগুলো নিজের জীবনে কাজে লাগাতে পারে। এবং সেই সাথে আমরা ওনারা যে ট্রেডে থাকেন সেই ট্রেডের ব্যাপারেও জানতে চাই। আমাদের আজকের অতিথি ক্যাপিটাল মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, ফলে আমরা ক্যাপিটাল মার্কেট নিয়েও আলোচনা করব। ধন্যবাদ আপনাকে রফিকুল ইসলাম, আবার স্বাগত জানাচ্ছি। আমি যেটি বলছিলাম যে আমরা আসলে একজন সিওর যে জার্নি, সেই জার্নিটি সম্পর্কে আসলে জানতে চাই এবং তার ক্যারিয়ারের যে চড়াই উতরাই পেরিয়ে এখানে আসীন হওয়া, সেই ব্যাপারটি জানতে চাই। আমরা আসলে শুরুই করতে চাই যে আপনার একাডেমিক ক্যারিয়ার থেকে, এবং প্রত্যেকের তো একটা জীবনের লক্ষ্য থাকে যখন ছাত্র অবস্থায় যে আমি এটা হতে চাই। আপনি আসলে কি হতে চেয়েছিলেন এবং কি হতে যেয়ে কি হয়ে গেলেন, সেই ব্যাপারটা একটু যদি বলতেন। থ্যাংক ইউ। ইটস এ ভেরি ইন্টারেস্টিং আসলে কোশ্চেন। এটা আমি প্রায় সময় এই ধরনের কোশ্চেনের সম্মুখীন হই বা প্রায় সময় আমার এগুলো মনে পড়ে। আমি অ্যাকচুয়ালি ব্রন অ্যান্ড ব্রট আপ আপনার হচ্ছে ঢাকার বাইরে, অর্থাৎ আমি চাঁদপুর শহরের আপনার হচ্ছে ছেলে। তো আমি ওখানেই আমার জন্ম, ওখানেই আমার বেড়ে ওঠা। তো স্কুলিং এবং কলেজ আমার চাঁদপুরে ছিল। সো আমি যখন স্কুলে আপনার পড়ি তখন একটা একটা প্রেশার ছিল আমার উপরে। লাইক আমার সিবলিংস যারা ছিল, তারা আমার ভাইরা খুব ভালো রেজাল্ট করতো। আচ্ছা। তা আমি যে স্কুলে পড়তাম, তো স্কুলের একটা এক্সপেকটেশন ছিল যে আপনার হচ্ছে আমিও খুব ভালো রেজাল্ট করব। ওই ফ্যামিলির ছেলে একটা যেটা হয়, আর মফস্বল শহরে যেটা হয় যে ওই বাসার ওই ছেলে খুবই ভালো মেধাবী ছেলে। সো একটা ধারাবাহিকতা প্লাস হচ্ছে যে একটা ছোট শহর হলে যেটা হয় সবাই সবাইকে চিনে। সো স্বাভাবিকভাবে যখন আমার স্কুল থেকে আমাকে একটা প্রেশার হলো যে সবার এক্সপেকটেশন গ্রো করলো যে আমি খুব ভালো রেজাল্ট করব, তার মানে হচ্ছে আপনি স্ট্যান্ড করবো। আমার যেহেতু সিবলিংসগুলো যেটা আসছে, এসএসসির কথা আমি বলছি আমাদের সময়, তো সামহাও আমি কখনোই আসলে আই নেভার লাইক আপনার হচ্ছে লাইক ওই সারাক্ষণ পড়া নিয়ে বসে থাকা বা কোনো একটা সাবজেক্টকে মেমোরাইজ করা, ওইটা আমার কখনোই আমার ক্যারেক্টারে ছিল না। আমি সবসময় যে কোনো সাথে রিডিং পড়তাম, পড়ে যদি বুঝতাম তাহলে সেটা পড়তাম। আদারওয়াইজ আসলে আমার একটা পড়ার প্রতি একটা অনাগ্রহী ছিল বলা যায় যে পড়াশোনার ক্ষেত্রে। বাট আমি যে জিনিসটা পড়তাম সেটা হচ্ছে 2 বারের বেশি আমি কখনোই পড়তাম না। ওইটা আমার সবসময় আসলে মনে থাকতো বা আমি জিনিসটাকে নিজের মতো করে নিয়ে নিতাম। তো সামহাও যেটা হলো যে আগ্রহের বিষয়বস্তু কি ছিল? আগ্রহের বিষয়বস্তু আমার সবচেয়ে বেশি আগ্রহ ছিল, আমি যেটা বলবো যে আমি খুব হ্যাং আউট পছন্দ করতাম। অর্থাৎ আমার বন্ধু বান্ধবের সাথে ছোটবেলা থেকেই আমি আমার বন্ধু বান্ধব, আমি খুব ফ্রেন্ডসদেরকে আসলে একটু ফ্রিক বলতে পারেন, যে আমি বন্ধু বান্ধবকে নিয়ে প্রচণ্ড চলাফেরা করা বা একটু সময় ব্যয় করা বা আড্ডা মারা, যেটা হচ্ছে ছোটোবেলা বা মফস্বলে যে আড্ডাটা বলে আর কি, ওইটাই ছিল অ্যাকচুয়ালি আমার হবি, ওইটাই ছিল আমার এইম ইন লাইফ আপনি যদি বলি ওই সময়। বিকজ লাইফ ওয়াজ ভেরি বিউটিফুল দ্যাট টাইম। অ্যান্ড দেন আপনার যেটা হলো যে পিয়ার গ্রুপের এই প্রেশার সব কিছু মিলে সামহাও আমার রেজাল্টও কন্টিনিউয়াসলি স্কুলের এক্সামগুলোতে ভালো হচ্ছিল। অ্যান্ড দেন যেটা হচ্ছে যে আমাকে তখন অনেকেই বলতেছিল তুমি আসলে কী নিয়ে পড়বা। যখন আমি ক্লাস 8 থেকে 9-এ উঠলাম, আমার স্টিল ক্যান রিমেম্বার, তো সবাই বললো তুমি কমার্সের পড়ো, সো তোমার কমার্সে পড়লে তোমার ক্যারিয়ারটা খুব ভালো হবে, বিজনেস গ্র্যাজুয়েটদের অনেক ডিমান্ড, সো তোমার বাসায়ও যেহেতু সবাই হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, তো তোমাকে পড়তে হবে হচ্ছে, আমার প্যারেন্টস থেকে বললো যে কমার্স ব্যাকগ্রাউন্ডে পড়তে হবে। তো আমাকে যেটা বললো, অ্যাকচুয়ালি আই নেভার হ্যাড ইন মাই চয়েস, সো আই ওয়েন্ট টু দ্য কমার্স ব্যাকগ্রাউন্ড। সো কমার্স ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর আমার মোস্ট যে স্মৃতিটা এখনও মনে পড়ে, আমার একজন টিচার ছিলেন, উনি আমাকে আপনার বললেন যে অ্যাকাউন্টিংয়ের ফার্স্ট ক্লাসে, তো ওনারা বললেন যে অ্যাকাউন্টিং সম্পর্কে অনেক কিছু বললো, আমার কিছুই মাথায় ঢুকে নেই।
দেন আমার সেকেন্ড ক্লাসে হঠাৎ করে একদিন বললো যে আপনার জার্নাল লেখার জন্য ইনার কলাম এবং আউটার কলাম। সো আমাকে ওনারা যা বলছে আমি সেটা শুনছি হচ্ছে ইনার গোলাম এবং আউটার গোলাম। সো আমাকে যা বলছে আমি হুবহু ওটা লিখছি, অ্যাকচুয়ালি আমি কিছুই করতে পারছিলাম না। সো যেহেতু আমি আবার সামহাউ আনফর্চুনেটলি আর ফর্চুনেটলি আই ওয়াজ দ্য ফার্স্ট বয়। তো যেটা হয় মফস্বল শহরের স্কুলে সবচেয়ে আগে কিন্তু ফার্স্ট বয়দের আপনার হচ্ছে খাতাগুলোই দেখা হয়। তো আমার খাতা দেখতে গিয়ে দেখা গেল যে আমি লিখে দিয়েছি, স্যার যখন বললেন যে লেখো একটি পণ্য বিক্রি করা হলো সেটা ইনার কলামে লেখো এবং আউটার কলামে লেখো। তা আমি ইনার কলাম যেটা আসলে বলতে হয় যেটা একে, সেটা না বুঝে আমি ইনার গোলাম লিখতে হয় লিখলাম, আবার আউটার গোলাম লিখতে হয় লিখলাম। তারপরে মোটামুটি আমার উপরে এক ধরনের আমাদের সময় যেটা ছিল এক ধরনের একটা শায়েস্তা করার মতো যতটুকু দরকার ছিল ততটুকুই আমার উপর দিয়ে চলে গিয়েছিল তখন। সো সামহাউ আই অ্যাকচুয়ালি আফটার দ্যাট তখন এই গোলাম শব্দটি পরে নামের সাথে যুক্ত হয়ে গেল কিনা? আমার নামের সাথে যুক্ত হয় না সাধারণত বন্ধুরা, ফরচুনেটলি আর যুক্ত হয় না। ফরচুনেটলি আমার বন্ধু-বান্ধব আমাকে নিয়ে খুব হাসাটাটি করলো যে তুমি তো ফার্স্ট বয়, তুমি এটা কি করলা? তো সামহাউ আমাকে টিচার বললো যে তুমি 7 দিন আমার ক্লাসে আর আসবে না, এটা তোমার পানিশমেন্ট। আচ্ছা। তা সে উনি জানে যে আমি যদি 7 দিন ক্লাসে না আসি এটা আমার বাসা জানতে পারলে মোটামুটি আমার খবর আছে। তো আমি চিন্তা করলাম এটা তো খুব ভালো একটা সময়, 7টা দিন আমি সুন্দর মতো আড্ডা মেরে কাটাতে পারবো বন্ধু-বান্ধবদের সাথে। তো somehow I actually realized after like 2-3 days যে whatever I have done it was a wrong. So I went to a senior brother আমাদের এলাকার, যিনি অ্যাকাউন্টিংয়ে তখন আপনার হচ্ছে মাস্টার্স করছিলেন। তো ওনার কাছে বললাম যে আমাকে অ্যাকাউন্টিংটা আপনি বুঝান, আমি আপনার থেকে 5 ডেজের একটা ক্লাস নিব, তারপরে আমি অ্যাকাউন্টিং বুঝতে চাই, নিজে নিজে করব। So somehow I take help from him. So he explained me how the accounting works. Then তারপর হচ্ছে যে ইভেনচুয়ালি যেটা হয়েছে যে আমি আসলে পরবর্তীতে আমার যে পাবলিক এক্সামে আই গট দ্য হাইয়েস্ট নাম্বার ইন মাই অ্যাকাউন্টিংয়ে। সো তখন আমার ওই ফ্রেন্ডরা, এখনও যখন আমার স্কুল ফ্রেন্ডরা বলে যে কিরে গোলাম কী হলো, তুই তো সেখান থেকে অনেক কিছু পাইলি। হ্যাঁ, তো ওইটা ওয়াজ মাই লাইফে। আর লাইফে আমার একটা গোলাম থেকে বাদশা হয়ে যাওয়া। তো তখন আমার লাইফের একটা তখন আসলে যখন একটু ইভেনচুয়ালি একটু মোর রিয়েলাইজেশন আসলো, বা একটু আপনার হচ্ছে শৈশবের যে আমি বলবো যে একটু ম্যাচুরিটি গ্রো করা শুরু করে, যে তখন তো আসলে ম্যাচুরিটি বললে কিছুই নেই আমাদের ওই লাইফে। তো তখন আমার কাছে মনে হলো যে না, আমার ভাইরা যেহেতু ভালো করছে, সো আমি অ্যাকচুয়ালি জীবনে হয়তো বা কোনো একটা মার্কেটিংয়ে চাকরি টাকরি করবো, এই ধরনের একটা প্ল্যান ছিল। আর যদি মার্কেটিংয়ে না পারি তাহলে আমি আসলে কাজ করবো হচ্ছে সেলসে। তারপর বললাম যে সেটাও যদি না হয় তাহলে আমি অ্যাকাউন্টিংয়ের একটা ক্লার্ক হব। দ্যাট ওয়াজ মাই অ্যাকচুয়ালি থার্ড পজিশনে ছিল। বাট আই অলওয়েজ বিলিভড, মানে আফটার মাই অ্যাকচুয়ালি এসএসসি, এসএসসি লেভেলে তো একটা বড় অংশ ছাত্র যারা বরং যারা মেধাবী হয় তারা চায় যে সায়েন্স নিয়ে পড়তে, এবং পরিবার থেকেও তাদের মধ্যে ওই ড্রিমটা দিয়ে দেওয়া হয় যে তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তোমাকে পাইলট হতে হবে। এই যে আপনি মানে খুব ইন্টারেস্টিংলি আপনি কমার্স নিয়ে পড়লেন। আমার একটা ইন্টারেস্টিং ম্যাটার ছিল কমার্স নিয়ে পড়ার, আর একটা যেটা হচ্ছে আমার ফ্যামিলি থেকে বুঝলো যে আমি খুবই দুর্বল ছিলাম ম্যাথমেটিক্সে। আচ্ছা। তো আমি যেহেতু খুবই দুর্বল ছিলাম ম্যাথমেটিক্সের, কারণ হচ্ছে ওই যে বানরের একটা গল্প ছিল, তো আমার প্রায় কোশ্চেন করতাম সব অঙ্ক ফেলে কেন বানরের গল্প আসবে, সে 10 ফিট উপর উঠবে আবার 3 ফিট নামবে, কেন এটাই কেন হইতে হবে অঙ্ক। সো আই অ্যাকচুয়ালি সামহাও আপনার অঙ্কটাকে খুব বেশি অ্যাভয়েড করতাম। তো আমার ম্যাথমেটিক্সে যেহেতু আমার খারাপ ইয়ে ছিল, মানে আমি একটু উইক ছিলাম, তখন আমাকে আমার ফ্যামিলি থেকে বললো যে তুমি ম্যাথসে উইক, ইউ বেটার গো ফর কমার্স, দ্যাটস মোর বেটার। তো তুমি অঙ্কটা, বাট আনফর্চুনেটলি আসলে অঙ্কটার আমি অ্যাভয়েড করতে পারিনি। তখন যখন বললো যে কমার্সে যাও, তখন আর মনে করলাম যে জীবনে কোনোদিন অঙ্ক আর করতে হবে না, আমি তো বেঁচে গেছি। তো তখন বানরের বাসবে ওঠার চাইতে ডেবিট ক্রেডিট অনেক বেটার। তো তারপরে আমি দেখলাম যে সামহাও আসলে আমার ওইটা হয় নাই, যে আসলে ওই কমার্সেই চলে গেলাম। আর আমার ফ্যামিলি থেকে এমন ছিল না যে একটা উই গট এ ফ্রিডম অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি থেকে, স্পেশালি আমাদের সব আমি বলবো যে হোয়াট এভার আই অ্যাম টুডে ইজ এ ব্লেসিং ফ্রম মাই প্যারেন্টস। আমার বাবা মার অ্যাকচুয়ালি সাপোর্ট ছাড়া আমি কখনোই কোনো কিছু করতে পারতাম না, বিকজ আই ওয়াজ টোটালি একটু আপনার হচ্ছে দুরন্তিপনার ভিতরে ছিলাম। আমি একটু আড্ডা মারাটা খুব বেশি পছন্দ করতাম, বাসার বাইরে থেকে পড়ার থেকে গল্পের বই বা অন্যান্য বই পড়াতে আমি বেশি ছিলাম, ম্যাগাজিন পড়াতে বেশি ছিলাম। আই ওয়াজ মোর ইনটু লাইক ডিটেল অ্যানালাইটিক্যাল ফ্যাক্টরস রাদার দেন আপনার হচ্ছে বুকে যে পড়াশোনাগুলো থেকে। বাট আমার ফ্যামিলি থেকে কখনোই আমাকে বলা হয়নি যে তোমাকে বড় হয়ে ডাক্তার হইতে হবে, বা তোমাকে ইঞ্জিনিয়ার হইতে হবে, বা তোমাকে বড় কোম্পানির কিছু একটা হইতে হবে। শুধু একটাই বলছে যে বি এস এডুকেটেড পারসন।
সো দ্যাট ওয়াজ আই অলওয়েজ রিমেম্বার আমার মা আমাকে সবসময় স্কুলে যখন আমি মাকে যে বললাম মা আমি তো আসলে আজকে প্রচুর স্কুলে সমস্যা হলো মায়ের খেয়েছি আমি তো ইনার গোলাম আর আউটার গোলাম লিখছি সো আই ওয়াজ ভেরি ক্লোজ টু মাই মাদার তারা আমার বাবা বলছে বাবা যেটা তুমি শিখতে পারো মন থেকে সেটা শেখো ডোন্ট ডু এনিথিং যেটা তোমাকে ফোর্স করবে সো বাট দে ওয়াজ ভেরি পার্টিকুলার যে আমি আসলে পড়াশোনাটা ঠিকমতো করি কিনা সো আমার উপর ওই ধরনের কোনো এক্সপেকটেশনও ছিল না বিকজ ওই এক্সপেকটেশন গ্রো না করার একটা বড় ফ্যাক্টর ছিল যে ক্লাস 5-এ আমাদের সময় তো আপনার স্কলারশিপ ছিল সো যখন আমি স্কলারশিপ পাইনি তখন ধরে নিছে যে একে দেওয়ার হবে না স্পয়েলড হয়ে গেছে সো ওর উপরে লেটস নট পুট এনি হোপ অন হিম লেটস বেটার টু পুট অল দ্য হোপস অন আদার চিলড্রেন্স সো আমার ভাইদের প্রতি অনেক হোপ টোপ করছে তারা আর কি আমার প্রতি কোনো হোপ ছিল না এটা একদিক দিয়ে সাপে বড় হয়েছে যে আপনি ওইটা আবার আমার জন্য ভালো হয়েছে আমার আসলে অতটা চাপ ছিল না আমার বেড়ে উঠবার সুযোগ পেয়েছেন এক্স্যাক্টলি তো তারপরে আপনার যেটা হচ্ছে যে আই পার্সোনালি ফেল্ট যে আসলে লাইফে তো কিছু না করতে কিছু না কিছু করতে হবে আর আমি তখন যেটা করতাম প্রচুর আপনার হচ্ছে বুকস পড়তাম আমার একটা হ্যাবিট ছিল প্রচুর আমার কিন্তু এখনও প্রচুর হ্যাবিট আছে আমি প্রচুর পড়ি এটা হচ্ছে আমার একটা হ্যাবিট যে কোনো জিনিস আমি পড়ি পড়ে আমি বোঝার চেষ্টা করি আসলে হোয়াট ইট হ্যাজ ইনসাইড সো ওই পড়ার থেকে আমার কাছে মনে হতো যে তখন তো অনেক আমার এখনও মনে আছে তখন মাসুদ রানা সিরিজ পড়তাম তারপর ওয়েস্টার্ন বুকস পড়তাম তারপর সমরেশের বই পড়তাম অনেক বই আমার ছিল অ্যাকচুয়ালি আমার কালেকশানে অলমোস্ট লাইক আমি বলবো মোর দ্যান 300 নোভেলস ছিল আমার বাসায় আমার কালেকশানসে আমি ওই এসএসসি সময় পর্যন্ত আমি বলবো সো সামহাউ যেটা হচ্ছে যে তো তখন একটা মনে হচ্ছে যে না লাইফে কিছু একটা করতে হবে তো একদিন আমার রিয়েলাইজেশন আসলো ইন্টারমিডিয়েটে উঠে যে আসলে আমি তো অ্যাকাউন্টেন্ট হব this is my commerce probably I will go for graduation in accounting or then I probably will a chartered accountancy কিছু একটা করব আমি because my parents had a dream যে আমি আসলে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করব তো তখন মনে হলো আমার কাছে মনে হলো যে আসলে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করব বিজনেসের লোক খরচ করবে সেটাকে আমাকে হিসাব রাখার জন্য ক্লারিক্যাল কাজ করব I will never do that আচ্ছা so let's put my career in a such a way so that I can understand the backbone of the companies of the business and I can understand and sense the front line of the business. That was actually my underlying thoughts during my HSC. So ওইটা যখন হলো তখন আমি আসলে নিজেকে ফিগার ক্রিয়েট করব ফিগারে হিসাব রাখবো না হিসাব রাখবো না আমি কিন্তু আমি ক্রিয়েট করব বাট ওইটার যে ইম্প্যাক্ট আসবে সেটা দ্যাট I will give a thought. So তারপর থেকে অ্যাকচুয়ালি I changed my career. তারপরে আমি আসলে MBA করলাম লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে কিছু ডিপ্লোমা করলাম আপনার হচ্ছে সিটিপি করলাম সো আই ডিড লট অফ ডিগ্রিজ আফটার দ্যাট খুবই ইন্টারেস্টিং আপনি ওখানে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড ওখানে আপনি পড়লেন হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন অ্যান্ড পলিটিক্যাল ইকোনমি এটা আমি একটা কোর্স করেছি এটা একটা কোর্স করেছি এটা শর্ট কোর্স এটা একটা শর্ট কোর্স আমি করেছি ইট ওয়াজ লাইক ফর 8 উইকস এর একটা কোর্স বাট ইট এন্ডেড লাইক 12 উইকস লেগেছে এটা কোর্সটা করতে আমাদের মানে কমপ্লিট করতে আর কি সো ইট ওয়াজ ভেরি শর্ট কোর্স বাট ইট হ্যাড এ লট অফ লার্নিংস যেটা আমি বলবো যে ক্যারিয়ারের একটা পর্যায়ে কিছু অ্যাডভান্সড কোর্স করাটা আসলে খুব প্রয়োজন সো ওইটা বাংলাদেশের ইকোনমির মতো যে ইমার্জিং ইকোনমি আছে সেগুলোর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি পলিটিক্যাল ইকোনমির উপরে আগ্রহটা কেন হলো আপনি তো অল থ্রু মানে যেটা অ্যাকাউন্ট্যান্ট হবার যে ভাবনা না এইটা আসলে আমি বলি এটা আমার করার কোনো ইচ্ছা ছিল না সো ওয়ান্স আই অ্যাকচুয়ালি রেড দ্য থটস অফ দ্য হোল সাবজেক্ট দেন আই ফাউন্ড ইটস কোয়াইট ইন্টারেস্টিং স্পেশালি দিস কোয়াইট ইন্টারেস্টিং ইন দিস সাবকন্টিনেন্টাল গুলার জন্য সো আমাদের এই সাবকন্টিনেন্টের জন্য এই জিনিসগুলো বোঝাটা ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে আমার আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স ইন ইন্টারন্যাশনাল মার্কেট টু সো ওয়ান্স আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স ইন দ্য ইন্টারন্যাশনাল মার্কেট আমি আসলে অনেক কিছু আমাকে হেল্প করবে টু গেট দ্য পালস অফ মাই কাউন্টার পার্টিস আউটসাইড দ্য কান্ট্রি যেটা আসলে অনেক সময় হয়তো আমরা বুঝবো না সো সেই জিনিসগুলোকে হয়তো একাডেমিক্যালি বা টেকনিক্যালি অনেক কিছু আমাকে হেল্প করতে পারে অ্যান্ড ইভেনচুয়ালি আই উইল গেট এ গুড নেটওয়ার্ক সো দ্যাট ইজ অলসো অ্যানাদার আমার হচ্ছে পারসেপশন ছিল আর কি সো ইট ওয়াজ নেভার বিন মাই প্ল্যান দ্যাট আই উইল ডু দ্যাট বিজনেস বুঝতে গেলে রাজনৈতিক অর্থনীতি বোঝাটাও খুবই জরুরি সবকিছুর সাথে কোরিলেটেড ইটস ভেরি ইন্টারলিঙ্কড এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড ওয়্যারএভার উই গো তারপরে হচ্ছে আপনি এমবিএ করলেন হচ্ছে আমি স্টোয়েস থেকে এমবিএ করেছি ইউনিভার্সিটি থেকে এমবিএ করলেন এমবিএ করে কি আপনি জবে না আমি অ্যাকচুয়ালি আমি আপনাকে বলি আমি আই ওয়াজ অ্যাকচুয়ালি ইন চিরাং ইউনিভার্সিটি সো আমি সামহাউ মাই ফ্যামিলি গট অ্যাকচুয়ালি আপসেট সিন্স আই ওয়াজ ফ্রম চিরাং ইউনিভার্সিটি যে কারণে যেটা হচ্ছে যে বাট আমার সব ভাইরা যেহেতু ঢাকায় পড়াশোনা করছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে সো সামহাউ আমি এক্সামটা দিইনি আমার অ্যাডমিশন টেস্টে আমার যে এক্সাম ছিল ওইটা আমার সামহাউ দেওয়া হয়নি আর কি
সো দেওয়া হয়নি বিকজ আই ওয়াজ সো ফ্রিক টু মাই ফ্রেন্ডস। সো আমার কিছু ফ্রেন্ডরা মিলে অ্যাকচুয়ালি আমরা ঢাকার না না চিটাগাঙ্গে তো ভর্তি আছে, প্লাস হচ্ছে যে আপনার উই অ্যাকচুয়ালি ওয়েন্ট টু আফটার মানে আমরা কয়েকদিনের 7 দিনের জন্য একটু বিভিন্ন জায়গায় আড্ডা মারতে চলে গিয়েছিলাম। বাট সামহাউ উই ফরগট টু কাম ব্যাক। মানে আমি একটু ঢাকার বাইরে সিলেটে চলে গিয়েছিলাম আমাদের 20-25টা ফ্রেন্ড মিলে আপনার আড্ডা মানে হ্যাং আউট করতে। তো it was very upsetting matter. It was very upsetting for my family, and so they have actually kicked me out from the home, to be very precisely. Then আমি চিটাগাং ভার্সিটিতে গেলাম হচ্ছে আমার ফ্রেন্ডকে টিকানোর জন্য। আমার ফ্রেন্ডকে হচ্ছে আপনার টিকানোর জন্য চিটাগাং ভার্সিটিতে গেলাম। তো আমার ফ্রেন্ডও টিকে গেল, আমিও টিকে গেলাম। So I did not have any other options to actually exercise except the চিটাগাং ভার্সিটি। তো তারপরে আমার ভিতরে কিছু রিয়েলাইজেশন আসলো বিকজ আই ওয়াজ টোটালি আইসোলেটেড ফ্রম দ্য হোম বিকজ মাই ফ্যামিলি থট দ্যাট ওকে ফাইন হি ওয়াজ স্পয়েলড সিন্স ক্লাস 5, সো হি ইজ টোটালি স্পয়েলড। আর আমার প্যারেন্টসের একটা ছিল যে আমার যেহেতু 4 ছেলে, এক ছেলে ডিরেল্ড হইলো কিছু আসে যায় না, সো ইউ ডোন্ট নিড টু ওয়ান্স ইউ উইল বি রেক্টিফাইড ইউ উইল কাম টু ব্যাক হোম, আদারওয়াইজ উই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ। ইট ওয়াজ হেল্প মি অ্যাকচুয়ালি টু ব্যাক ইন দ্য ট্র্যাক। তো যেটা হচ্ছে যে আই প্রাউডলি সে আমি অ্যাকচুয়ালি পরবর্তীতে যেটা করছি আমার গ্র্যাজুয়েশনস এবং পোস্ট গ্র্যাজুয়েশন দুইটাই কিন্তু আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে করেছি। কারণ আমাকে যখন দেখলাম চিটাগাং ইউনিভার্সিটি হ্যাড এ লট অফ আপনার হচ্ছে সেশন জট প্লাস হচ্ছে ফ্যামিলিক্যালি ব্যাপার, আমি ঢাকায় ছিলাম, ঢাকা থেকে ওইখানে গিয়ে আসলে আই কুড নট ম্যাচ দ্য আপনার হচ্ছে দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য ফেজ অফ দ্য লাইফ। তারপরে আমি তখন সিটি কলেজে পড়তাম, আমি সিটি কলেজে ছিলাম এসএসসিতে অ্যাকচুয়ালি, তখন আবার এসে আমি অ্যাকচুয়ালি সিটি কলেজে বললাম যে আই ওয়ান্ট টু গেট ইট। সো পরে সামো গিয়ে হয়ে গেল। তো আমি পরে সিটি কলেজ থেকে আপনার গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন করলাম। আমি অ্যাকচুয়ালি পোস্ট গ্র্যাজুয়েশন যখন করি তখন থেকে আই হ্যাভ স্টার্টেড মাই ক্যারিয়ার। তখন আমি পড়তে আমি কয়েকটা ডিগ্রি করি। একটা হচ্ছে আপনার হচ্ছে মাস্টার শেষ পরে আমি করলাম হচ্ছে আপনার MBA। আমি ICMAB-তে ছিলাম, আমি 13-1400 মতো ICMAB থেকে শেষ করেছি। দেন আই কনক্লুডেড দ্যাট আমি ICMAB আর করতে পারিনি। অ্যান্ড দেন আপনার হচ্ছে কারণ আমি ফেল করেছি অনেকবার, তখন আবার চাকরি করতেছি। অ্যান্ড দেন আমি ওয়ান্স আফটার দ্যাট আই ডিড মাই MBA। ওইটা শেষ করা হয়নি, বাট আই ডিড সামথিং ভেরি ওয়েল আফটার দ্যাট। তখন আমি যেটা করলাম আপনার হচ্ছে আমি চলে আসলাম হচ্ছে আপনার আমি যখন মাল্টিনেশনালে যেহেতু চাকরি করতেছি, আমাদের তখন আসলে টাইমিংটা ওয়াজ ভেরি ডিফিকাল্ট। আই ওয়াজ ওয়ার্কিং ইন অ্যাকচুয়ালি টেলকোস, বাংলালিংকে ছিলাম তখন আমি আই ডিড মাই MBA। পাশাপাশি আমি যেহেতু কর্পোরেট ফাইন্যান্সে ছিলাম, আই ডিড এস কর্পোরেট ট্রেজারি প্রফেশনালস ডিগ্রি। দ্যাট ওয়াজ অনলাইন থ্রু ব্রিটিশ কাউন্সিল, দ্যাট আই ডিড ইট। অ্যান্ড আফটার দ্যাট আই ফাউন্ড আমার তো একসময় একটা প্ল্যান ছিল যে আই উইল বি দ্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, no matter what I practice in or not. Then I did actually the CPA, so I had a CPA as well. And then after that আমি অ্যাকচুয়ালি আপনার হচ্ছে এই যে LSC রেগুলার নিয়ে কিছু ডিপ্লোমা নিয়ে আই ওয়ার্কড অন দ্যাট। সো এটা করার পরে আমার কাছে যেটা মনে হলো যে লাইফে আমি যেদিন আসলে চিটাগাং ভার্সিটি থেকে চলে আসি, যখন আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হই, তখন আমার কাছে মনে হলো যে দিস দ্য রিয়েল চ্যালেঞ্জ আই এম গোনা ফেস। অ্যান্ড আমার অল ফ্রেন্ড সার্কেলস IBA-তে পড়ছে, আমার ফ্রেন্ড সার্কেল সব ঢাকা ভার্সিটিতে পড়ছে, আমার ফ্রেন্ড সার্কেল জাহাঙ্গীরনগর মানে অন্যান্য পাবলিক প্রাইভেট নর্থ সাউথে পড়ছে, ইস্ট ওয়েস্টে পড়ছে, কিছু ইউনিভার্সিটি আবার IB-তে পড়ছে, যেহেতু আমি সিটি কলেজ থেকে পাস করা ছেলে। অ্যান্ড আই হ্যাড এ ভেরি গুড ডিসেন্ট রেজাল্ট ইন মাই HSC অ্যাজ ওয়েল। সো তখন আমার কাছে মনে হলো যে আসলে আই হ্যাভ টু চেঞ্জ দ্য ব্যাক অ্যাকচুয়ালি এভরিথিং। তখন আমি আমার স্টিল আই ক্যান রিমেম্বার দিস ইজ এ বিগেস্ট ইন্সপিরেশন দ্যাট আই হ্যাভ গট ইট ফ্রম মাই ওন ইনসাইড, যে no matter how good you are in your academic life, in academic result, if you are very good at your career and if you do your things very particularly and meticulously and if you are trying to be a perfectionist and do it from your heart, you can change everything. So that was the thought that I always have in my heart. So after that actually আমি বলবো যে I was the person who started his career in multinationals. আপনার হচ্ছে আমি মাল্টিনেশনালে শুরু করেছি, তখন আমি আমার কোয়ালিফিকেশন বলতে আমি বোঝাবো যে আমার হচ্ছে ICMAB ইন্টার পাস করা ছিলাম, ICMAB হচ্ছে 1100 না 1200 তখন যেটা বলে পাস করা ছিলাম। আমার মাস্টার্স আমি শেষ করি নাই তখনও, আমি মাল্টিনেশনালে শুরু করলাম, তারপর মাস্টার্সের শেষের পরে আমি আরেকটা মাল্টিনেশনালে জয়েন করলাম, টেলকোতে জয়েন করলাম, দেন আই ডিড মাই MBA, বাট I found that I did very well in my career. So that was my entire boost there. আমার একাডেমিক রেজাল্ট যাই হোক না কেন, ইফ আই রিয়েলি হ্যাভ সামথিং, ইফ আই রিয়েলি হ্যাভ দ্য ক্রিয়েটিভিটি, if I really have the brain, if I know how to do the things, if I know how to solve the problems, rather than bringing the solve problems, it will actually help you to reach your destination. So that is the target, and that the target that I have set it. The day I actually
changed my whole career. Academic career আসলে খুব বড় কিছু না, যদি আমি personally I career আমার ফোকাসটা ঠিক থাকে, ফোকাস এবং হচ্ছে if you really have the talent, if you really have the talent. Exactly. So আমি যেদিন পাবলিক ইউনিভার্সিটি থেকে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটিতে যাই, তখন অ্যাকচুয়ালি I was totally deprived because my entire family got shocked because they never thought of that আমি হয়তো ওইখানে গিয়ে পড়বো। তারপর হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল গট শকড বিকজ আমার যারা আমরা সিটি কলেজ থেকে পাশ করে বেরিয়েছি, ঢাকা সিটি কলেজ থেকে, আমাদের সব ফ্রেন্ড সার্কেলই আসলে আপনার হয় আইবিএতে পড়ছে, নাহলে ঢাকা ভার্সিটিতে পড়ছে, নাহলে আপনার পড়ছে হচ্ছে নর্থ সাউথে। আর দে হ্যাপি নাও? yeah, we friends are all are happy. আমাদের সব ফ্রেন্ড সার্কেল খুব ভালো আছে, কেউ বাইরে আছে, কেউ ঢাকার বাংলাদেশেও আছে। সো আপনার যেটা হচ্ছে যে তখন আমার কাছে তখন আমার ফ্রেন্ড সার্কেলটা বললো যে হোয়াট ইউ হ্যাভ ডান অ্যাকচুয়ালি, তুমি তো আবার সেকেন্ড টাইম ট্রাই করতে পারতে। আমি বলছি নো, আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট 1 year ফ্রম মাই লাইফ, সো আই রিয়েলি ওয়ান্ট টু ডু সামথিং। অ্যান্ড আমি পার্সোনালি সবসময় বিশ্বাস করতাম একটা জিনিস, যে বি এ কিং ইন এ স্মল পন্ড রাদার দেন বি এ বিগ ফিশ ইন এ ওশান। দ্যাট ইজ মাই পার্সোনাল আই বিলিভ। সো ইট অ্যাকচুয়ালি হেল্পস মি টু গেইন মাই নলেজ and to progress in my career. So আমি যেটা মনে করি, আমি যদি আপনাকে বলি, আপনি যদি ইউএসএ সেনেটর হন আর আপনি যদি কোনো একটা ছোট্ট কান্ট্রির, আপনি হচ্ছে বড় কান্ট্রির সেনেটর আর ছোট্ট কান্ট্রির যদি আপনি প্রাইম মিনিস্টার বা কিংও হন, আপনি কখনো কোনো দেশে গেলে কিন্তু ইউ উইল গেট দ্য রিসেপশনস বিং এ হেড অফ দ্য স্টেট, বাট ওয়ান্স দ্য আপনার হচ্ছে সেনেটর or anyone is coming from a big economy, big country, you will get the same thing. বাঘের লেজ হওয়া চাইতে বিড়ালের মাথা হওয়া। So that is exactly that I always believed during my education life. The day actually I have drastically shifted my entire academic things from আপনার হচ্ছে one level to another level. It was a 360-degree angle change that I have. তো আপনি তো টেলকোতে ক্যারিয়ার গড়ছিলেন। আমি টেলকোতে ছিলাম, আমার টেলকো অ্যাকচুয়ালি 7-8 বছর হয়ে গেছিল তখন। টেলকোর আগে আমি আরেক জায়গায় চাকরি করতাম। আই ওয়াজ ইন এ লেনি ফ্যাশন। আই অ্যাকচুয়ালি স্টার্টেড, আমি যখন আপনার ক্যারিয়ারটা স্টার্ট করি, তখন আমি ব্যাক ইন 2001-এর কথা বলবো। আই স্টার্ট ফর ফিউ মান্থস উইথ আপনার হচ্ছে মাল্টিনেশনাল আরএমজি সেক্টর একটা কোম্পানিতে, যে লেনি ফ্যাশন। Then I actually worked another company, multinational ছিলাম। Then আমি 2004-এর লাস্টের দিকে, ডিসেম্বরের দিকে I moved to হচ্ছে বাংলালিংকে, যখন আপনার হচ্ছে ওয়াসকম সেবাকে টেক ওভার করেছে। So then I have joined there আপনার হচ্ছে, and after that I moved into the telcos, and after that I moved into the investment banking side. I somehow আমি বলবো যে I always believe যে প্রত্যেকটা জিনিসের একটা ম্যাচুরিটি লেভেল থাকে। আর আমার কাছে মনে হচ্ছিল যে বাংলাদেশে আই হ্যাড দ্য অপশনস টু গো ইভেন ইন দ্য ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি টু চেঞ্জ মাই ক্যারিয়ার, বাট আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের, আমি স্টিল বলবো যে 2008-এ যখন আমি অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিংয়ে মুভ করি 2009-এর দিকে, আই স্টিল বিলিভ যে আপনার হচ্ছে আই ফাউন্ড যে এই সেক্টরটাতে অনেক কিছু করার আছে। সো দ্যাট ইজ হোয়াট আই অ্যাকচুয়ালি ডু ইট। এন্ড আই অলওয়েজ বিলিভ বাংলালিংক থেকে হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংকে চলে, আমি কর্পোরেট ফাইন্যান্সে চাকরি করতাম। আপনার প্রথম ইয়েটা মার্চেন্ট ব্যাংকটা কোনটা ছিল? আমার প্রথম যেটাতে ছিলাম এটা ব্র্যাকিপেলে ছিল। আমি অ্যাজ এ ব্র্যাকিপেল, আর আমি যেহেতু আমার অল থ্রু মাই ক্যারিয়ার আই ওয়ার্কড ইন কর্পোরেট ফাইন্যান্স আর ট্রেজারিতে কাজ করতাম। আমি নেভার ওয়ার্কড ইন অ্যাকাউন্টিং অর এনি আদার ডিপার্টমেন্ট। সো কর্পোরেট ফাইন্যান্সে আমার কাজের অভিজ্ঞতাটাই বেশি ছিল। আই নেভার ওয়ার্কড ইন আপনার হচ্ছে অ্যাকাউন্টিং অর এনি আদার থিং। সো আর আমি পার্সোনালি সবসময় বিলিভ করি যে ইউ হ্যাভ টু বি ভেরি হাম্বল হোয়াট এভার ইউ ডু। অ্যান্ড আমার কিছু পার্সোনাল বিলিফস আছে, আমি এর বাইরে আসলে নড়তে চাই না। আই হ্যাভ সাম ইথিক্স অ্যান্ড বিলিভস দ্যাট আই ডোন্ট গো বিয়ন্ড দ্যাট অ্যাকচুয়ালি। যেমন আমি বলি যে ইউ হ্যাভ টু, আপনার এই পার্সোনাল বিলিফগুলো আপনার ক্যারিয়ারের সঙ্গে আসলে কিভাবে মার্জ করেন আপনি? আমি যেটা আমাদের অডিয়েন্সের জন্য বলতেন, আমি যেটা বলবো যে আপনাকে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু অলওয়েজ থিঙ্ক আউট অফ দ্য বক্স। Whenever you get a problems, always you have to remember there is a solutions. So you have to have a multiple solutions at your hand. You must have to have it. And then second thing, once you should have to always consider that your knowledge is very small. We are very, in this universe, our knowledge is very small. So you have to be very humble. You have to earn and you have to deserve. And then আপনাকে knowledge-কে enrich করার জন্য you have to learn, you have to think, you have to be very creative. Before we write or before we say anything, we must have to think it twice. That is always my thought. That's I always follow this in my life. Okay. তারপর আপনি যখন মার্চেন্ট ব্যাংকে প্রবেশ করলেন, ওই সময়টা তো আমাদের ক্যাপিটাল মার্কেটটা গ্রোয়িং আর কি। এরপরে তো একটা বড় ধরনের ডিবাকলের মধ্যে দিয়ে গেছে। ওই সময় কি কখনো মনে হয়নি যে আপনি আপনার নেওয়া ডিসিশনটা ভুল ছিল? কোনো ফ্রাস্ট্রেশন কি আপনাকে টেক ওভার করেছে? আমি আপনাকে এটা একটা ভাবে অ্যান্সার করব। সেটা হচ্ছে যে
ফার্স্ট অফ অল আমি পার্সোনালি বিলিভ করি হোয়াট এভার দ্য ডিসিশন দ্যাট আই হ্যাভ টেকেন অর আই উইল টেক আইল নেভার রিগ্রেট ফর দ্যাট, দ্যাট ইজ মাই ফার্স্ট থটস। আমি যদি ডিসিশন নিই আই উইল চেঞ্জ এ কেরিয়ার, আমি এটা জেনেছি, আমি নিজে বুঝেছি, দ্যাটস ওয়াই আই হ্যাভ টেকেন দ্য ডিসিশন টু চেঞ্জ এ ট্র্যাক অর এ কেরিয়ার। সো আই শুড নট বি রিগ্রেট ফর দ্যাট। যখন রিগ্রেটটা আসে তখন মনে রাখতে হবে যে দিস পারসনস আর অলওয়েজ রানিং ইন এ কনফিউশনস, হি ইজ অলওয়েজ ইন বিটুইনস। সো দ্যাট ইজ আই অলওয়েজ পার্সোনালি বিলিভ ইট। সো আমি যখন ক্যারিয়ারে নেই 2010-এ যখন আপনার মার্কেট আপনার হচ্ছে ডিবেকল আসে, ক্র্যাশ আসে, I never thought of that I take a very wrong decision. I still believe I have taken a very much right decisions because দেখেন একটা ইন্ডাস্ট্রি যখন গ্রো করবে বা একটা সেক্টর যখন গ্রো করবে ইট উইল টেক টাইম। আজকে আমরা দেখছি হয়তো বা অনেকে বলতে পারে যে বিভিন্ন ম্যাচিউর সেক্টর আছে। আমরা যদি বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে তাকাই, একটু হিস্ট্রির দিকে তাকাই, আপনি দেখবেন কিন্তু গভর্নমেন্ট ব্যাঙ্কস ওয়ান্স আপন আ টাইম দে হ্যাভ অ্যাকচুয়ালি টেকেন অল দ্য স্ট্রেস অন দেয়ার বুক। অর্থাৎ যে কোনো এমার্জিং ইকোনমিতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য মানি মার্কেট ইজ প্লেয়িং এ বিগার রোল, ইটস এ বিগার রোল। সো দ্য স্টেট ওন ব্যাঙ্কস they have taken a huge actually আপনার হচ্ছে এক্সপোজার on building and creating a eco hub for industrialization in this country. Then আমাদের প্রাইভেট সেক্টর ব্যাংক আসছে, they carry it forward. Then আপনার হচ্ছে আমাদের বিভিন্ন স্পেশালাইজড বা এসএমই বা বিভিন্ন সেক্টর আসছে তখন করেছে। এবং আমাদের ইকোনমি হ্যাজ বিন মুভিং ইন এ ট্রিমেন্ডাসলি ইন এ পজিটিভ ম্যানার, স্পেশালি লাস্ট কাপল অফ ইয়ার্স, আই শুড সে লাস্ট 13-14 ইয়ার্স ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। সো আমরা এই ইকোনমিক এবং এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাথে যখন আপনার ইন্ডাস্ট্রিটাকে গ্রো করবে তখন কিন্তু আদার সেগমেন্টের ইম্পর্টেন্সটা বাড়তে থাকবে। অর্থাৎ আমি যদি বলি আজ থেকে 30 বছর আগে আপনার ক্যাপিটাল মার্কেট ক্যান প্লে এ বিগার রোল ফর দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন দিস কান্ট্রি, ইট ওয়াজ নট পসিবল। দিস ইজ দ্য ট্রুথ। আপনার কিন্তু এটা প্রত্যেকটার একটা টাইম আছে। সো আমাদের যখন মার্কেটকে একটা রিজিলিয়েন্ট লেভেলে পৌঁছানোর জন্য, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে ইকোনমিকে একটু মোর সাস্টেনেবল করার জন্য, তখন কিন্তু আপনার আসলে অল্টারনেটিভ সোর্স অফ ফান্ডস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যেমন ধরেন আমাদের মনে হয় যে মানে নিয়ার ফিউচারে ক্যাপিটাল মার্কেট সেই রোলটা প্লে করতে পারবে এবং ওই জায়গাটাই আমাদের ক্যাপিটাল মার্কেট। আমি পার্সোনালি বিলিভ করি আমরা আসলে দুইটা পারসেপশনাল ভুল আছে এখানে, আমি একটু বলবো। আমরা ক্যাপিটাল মার্কেটটাকে জাজ করি হচ্ছে শেয়ার মার্কেট, এটা ঢাকা স্টক এক্সচেঞ্জ অথবা চিটাগাং, অথবা মেইন যেহেতু ঢাকা স্টকে আমি সেটার কথা বলি, এটার ইন্ডেক্স বাড়ছে কত কমছে কত। আমি একবার ফ্র্যাঙ্কলি বলি আপনাকে, কটা শেয়ারে আমি ক্যাপিটাল গেইন করছি, কটা শেয়ারে আমি ক্যাপিটাল গেইন করি নাই, কটা শেয়ার বাড়ছে কটা করছে। দিস ইজ নট এ ক্যাপিটাল মার্কেট, টু বি ভেরি অনেস্ট। ইট ইজ এ পার্ট অফ এ ক্যাপিটাল, স্মল পার্ট অফ এ ক্যাপিটাল মার্কেট। সো আমরা ওইটার কারণে আমরা কি করছি, আমরা বলছি যে আমাদের ক্যাপিটাল মার্কেটটা গ্রো করে নাই। বাট দেয়ার আর সো মেনি আদার প্রোডাক্টস, so many other ways that can add huge value from the capital market to the industrialization and economic growth of the country. This is an important. So এখন আমি যদি সবসময় কাউন্ট করি বাংলাদেশের পুঁজিবাজারে ইন্ডেক্স বাড়বে বা ইন্ডেক্স কমবে এটা দিয়ে, সেটা ইজ নট এ রাইট ডিসিশন। সেকেন্ড থার্ড আমি আপনাকে বলবো যে যদিও কোনো ধরনের আমাদের পারসেপশন আসে যে আপনার হচ্ছে যে পুঁজিবাজারটাকে আমরা মোর অফ এ আপনার শেয়ার বেজ অর্থাৎ পোর্টফোলিও বেজ বা শেয়ার কেনা বেচার বেসিসে করি, এখানে কিছু স্ট্রাকচারাল চেঞ্জ আছে, আর কিছু আমি বলবো প্রবলেম আছে, আমি বলবো আর কিছু হচ্ছে আপনার পারসেপশনাল প্রবলেম আছে। আমার রিটার্নের এক্সপেকটেশন, আমি যখন ব্যাংকে টাকা রাখি তখন 6% আমি খুশি থাকি 1 বছরে। আমি যখন পুঁজিবাজারে আসি তখন বলি ওভার দ্য নাইট এটা 20% হইতে হবে কেন? দিস ইজ মাই ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যাক্টরস। ইটস এ রিস্কি মার্কেট, এভরিবডি উই নো দ্যাট। Then it should not be that. You have to have a logical and rational expectations on the return side. Number 2, এখানে যেটা হচ্ছে যে আপনার হচ্ছে একটা নেগেটিভ পারসেপশন হয়তো বা আগে থেকে আমাদের এখানে আমরা লেগাসি হিসাবে আমরা নিয়ে আসছি। আমি বলবো সেই লেগাসিটা কি, সেটা হচ্ছে ওই যে আমি যেটা বললাম যে ক্যাপিটাল মার্কেটকে সবাই বুঝে শেয়ার উঠলো না কমলো, ক্যাপিটাল মার্কেট ওভারঅল বিজনেস নিয়ে একটা নেগেটিভ পারসেপশন আছে। সেটাই তো একটাই কারণ কি আপনি হচ্ছে যে মানে আপনার এই শেয়ার বাড়লো না কমলো এটার দিকে ক্যাপিটাল মার্কেট, এটা দিস ইজ নট এ ক্যাপিটাল, ইটস এ স্মল কম্পোনেন্ট অফ এ ক্যাপিটাল মার্কেট থিংস, টু বি ভেরি অনেস্ট। সো আপনার এই যে বড় বড় অ্যাচিভমেন্টগুলো আছে সেটা কিন্তু জাস্ট আপনার মানে আপনার এলিমিনেট করে এই ধরনের পারসেপশনাল কারণে আমি মনে করি। সো এখানে আমি যেটা মনে করি যে আপনার যেমন হচ্ছে আমাদের ইনস্টিটিউশনাল পোর্টফোলিও শুড বি মোর, আমাদের ইনভেস্টরের আপনার হচ্ছে নলেজটা শুড বি মোর। রিউমার পৃথিবীর সব মার্কেটে আছে, আপনি যে মার্কেটে যান রিউমার সব মার্কেটে থাকে, জনসংখ্যা যেখানে মানুষ যেখানে আছে রিউমার সেখানে থাকবেই।
আমি পার্সোনালি বিলিভ করি আল্লাহ তাআলা মানুষকে ঠোঁট দিছে কথা বলার জন্য। কিছু কিছু জায়গায় ঠোঁটের কোনো লিমিট নেই, কথা বলতে থাকে তো বলতেই থাকে। সো কিছু জায়গায় আসলে লিমিট রেখে কথা বলা উচিত। সো যখন আমরা বলি তখন আসলে যেটা হচ্ছে কিছু ওই দিকে আমরা একটু আপনার হচ্ছে মুভ করি, অর্থাৎ আমাদের ইনভেস্টর অনেক সময় ওই দিকে মুভ করে। সো এইখানে যদি আমরা একটু টেকনিক্যালি বুঝি বা আমরা যদি একটু লং টার্ম পারসেপশনে রাখি, ইনস্টিটিউশনাল পার্টিসিপেশন মোর বাড়াই এবং আমরা যদি H&Wগুলোকে মোর অ্যাট্রাক্ট করতে পারি, তাহলে আমার কাছে মনে হচ্ছে পুঁজিবাজারের যেই আপনার ইন্ডেক্সের মারপ্যাচ যেটা আমরা বলি, দ্যাট উইল বি মাচ বেটার। এবং ইন্ডেক্স অ্যাকচুয়ালি ভালোই থাকবে, এটা নিয়ে বেশি মাতামাতি করার আমি পার্সোনালি ফিল করি না। কারণ হচ্ছে যে এটাতে আপনি যদি আমি যদি মনে করি যে আমি অলওয়েজ আমার রিটার্ন এক্সপেকটেশন 100% রাখি, তাহলে তো ভাই আমার মন খারাপ হবেই। সো আই হ্যাভ টু লোয়ার মাই রিটার্ন এক্সপেকটেশন অ্যাজ ওয়েল। অন দ্য আদার হ্যান্ড পুঁজিবাজারে থেকে আপনার হচ্ছে ক্যাপিটাল মার্কেট কীভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে সাপোর্ট করতে পারে, উই হ্যাভ বন্ডস, lot of bonds that can be introduced in this market. Already কমিশন এবং হচ্ছে অনেক ইনস্টিটিউশন কিন্তু সাপোর্টটা নিচ্ছে। দেখেন আমরা মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট both are interlinked. We cannot segregate it at all. আমার ওয়ালেটে যদি আপনি 500 টাকা দেন, আরেকজন 500 টাকা দেয়, তাহলে কিন্তু দুইটা টাকাই আমি যখন ভাঙে এক করে ফেলবো, দুইটা টাকাই আমার কাছে এক, হিসাবটা আলাদা। সো ইস এন ইকোনমিতে দুইটা কিন্তু ইন্টারলিঙ্কড। সো উই ক্যানট ইগনোর আপনার ইদার ওয়ান, উই ক্যানট অ্যাট অল। সো এখন যেটা হচ্ছে যে এই ইকোনমিতে আপনার হচ্ছে যে ডেট ইনস্ট্রুমেন্টের থ্রুতে অনেক ধরনের বেনিফিট কিন্তু অনেকেই নিতে পারে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হতে পারে। ওই যে আমি যেটা বললাম আপনাকে, সাস্টেনেবিলিটি এবং রিজিলিয়েন্স যখন দরকার হবে, একটা পর্যায়ে কী হচ্ছে, প্রত্যেকটা পর্যায়ের একটা ম্যাচুরিটি লেভেল থাকে। যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন গ্রো করবে একটা দেশের ইকোনমিতে, যখন সাইজ অফ দ্য ইকোনমি ইজ স্মলার, তখন কিন্তু মানি মার্কেট অর্থাৎ ব্যাঙ্কিং সেক্টর উইল প্লে এ বিগার রোল। দেন একটা লেভেল পার হওয়ার পরে কিন্তু সেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট থেকে আসলে রোল প্লে করে। সো আমার পার্সোনালি বিলিভ দ্য টাইম ইজ কামিং, অ্যান্ড এইখানে আমি মনে করি নিয়ার ফিউচারে দ্যাট উইল বি মোর আসলে আমি বলবো যে কন্ট্রিবিউশন উইল বি কামিং ফ্রম দ্য ক্যাপিটাল মার্কেট। ওকে, আমরা একদম শেষ দিকেই চলে এসেছি, সময়ও শেষ হয়ে এসে আমরা জাস্ট আপনার কাছে একটু জানতে চাই যে রিসেন্ট মার্কেট ডিনামিক্সটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আচ্ছা, আমি পার্সোনালি যেটা মনে করি যে আমরা সবাই ঘুরে ফিরে কিন্তু ব্যাক টু স্কোয়ার ওয়ান হচ্ছে ইন্ডেক্স বাড়লো না কমলো। আমি যেমন হচ্ছে ইন্ডেক্স বাড়লো না কমলো সেটা যেমন আমরা স্টেক হোল্ডারকে দোষ দিই, আমরা রেগুলেটরকে দোষ দিই, আমরা মার্কেটকে দোষ দিই, ইকোনমিকে দোষ দিই, কিন্তু আসলে এটা ইজ এ কম্বাইন্ড প্রসেস। সো আমি বললি যে রিসেন্ট যে আপনার মার্কেটের ডাইনামিক্সগুলো আছে, হ্যাঁ গ্লোবাল ইকোনমিতে একটা স্লোডাউন হচ্ছে। গ্লোবাল ইকোনমি যেহেতু স্লোডাউন হচ্ছে, পৃথিবীর কোনো দেশ খুঁজে পাওয়া যাবে না দুই একটা দেশ ছাড়া যেখানে হচ্ছে ইনফ্লেশন ইজ নট হাই, যেখানে কারেন্সি ডিভ্যালু হয় না, অ্যান্ড বাংলাদেশ ইজ নট আউট অফ দিস ওয়ার্ল্ড, উই আর পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। আর আমাদের ওয়ার্ল্ড ইকোনমির আমাদের 32% to 35% প্রবাবলি উই আর গ্লোবালি কানেক্টেড। মানে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টকে যোগ করলে, আমাদের জিডিপির সাথে ভাগ করলে দিলে পাই আমরা আসলে কত পার্সেন্ট আমরা গ্লোবালি আমাদের ট্রানজ্যাকশনস কানেক্টেড। এখন আমরা যখন এই গ্লোবাল কানেক্টেড হই তখন কিন্তু আসলে আমাদের একটা ইম্প্যাক্ট আসবে। এটা ইট ইজ নট আওয়ার ফল্ট, ইট ইজ এ গ্লোবাল প্রবলেমস, ইটস এভরিওয়ানস প্রবলেমস। ওয়ান্স ইজ এভরিওয়ানস প্রবলেমস, নোবডি ক্যান সে ইজ মাই ওন প্রবলেমস। সো আপনি এইখানে আমি যেটা মনে করি যে এই স্লোডাউনে, গ্লোবাল স্লোডাউন হয়তো বা কিছুদিন কন্টিনিউ করবে। 2023 অ্যাটলিস্ট কাপল অফ মান্থস উইল বি ভেরি চ্যালেঞ্জিং। বাট আমি যদি ক্যাপিটাল মার্কেটের ডাইনামিক্সের কথা বলি, আমাদের উই হ্যাভ এ ভেরি স্ট্রং মার্কেট, উই হ্যাভ এ ভেরি স্ট্রং বেস। এই স্ট্রং বেসটা আমি যেটা বলবো, উই হ্যাভ এ ডোমেস্টিক মার্কেট উইচ ইজ ভেরি গুড, অ্যান্ড আমাদের ডোমেস্টিক কনজামশনস ইজ ভেরি হাই। সো বিজনেসের ক্ষেত্রে বা আমাদের ক্যাপিটাল মার্কেটের যে ডাইনামিক্সগুলো আছে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের বিজনেসগুলো উইল গিভ এ হিউজ পজিটিভ বুস্ট। সেই ক্ষেত্রে আমি যেদিকে ইন্ডিকেট করতে চাচ্ছি, আমি যেটা বোঝাতে চাচ্ছি, সেটা সবাই বুঝে ডোমেস্টিক কনজামশনস, ডোমেস্টিক মার্কেট, ডোমেস্টিক প্রফিটেবিলিটি, দ্যাট উইল অ্যাকচুয়ালি সার্ভাইভ দ্য হোল ইকোনমি, স্পেশালি দ্য ক্যাপিটাল মার্কেট সাইডে। সো সেখানে আমি মনে করি ইন এ মিড টার্ম পারপাস, আমি শর্ট টার্ম থেকে একটু মিড টার্মে বলবো, শর্ট টার্ম তো খুব ছোটো লেভেলে আমি একটু বলবো যে আমাদের আউটলুক ইজ গুড। আউটলুক যদি গুড হয়, এই কারণে বলবো যে আজকে যে ব্যাড টাইমটা ইকোনমিতে টার্মোলটা দেখছি, ইজ অলরেডি গিভিং দ্য সিগন্যাল ইজ কামিং ব্যাক। সো আমাদের ইকোনমি মোমেন্টাম ইজ কামিং ব্যাক, টু বি ভেরি অনেস্ট। যখন ইকোনমিক মোমেন্টাম কামিং ব্যাক, গ্লোবাল ইকোনমি কী হচ্ছে, সো গ্লোবাল ইকোনমি যখন আপনার হচ্ছে আপনার একটা নেগেটিভ টার্নে থাকে, সে কিন্তু পজিটিভ টার্ন আসার জন্য কিন্তু অনেক কাজ করে। সো আপনি যদি অ্যাডভান্সড ইকোনমির দিকে তাকান, সাউথ এশিয়ান ইকোনমির দিকে তাকান, আপনি যদি সাউথ ইস্ট ইকোনমির দিকে তাকান, আপনি দেখবেন কিন্তু এভরিবডি ইজ ট্রাইং টু কাম ব্যাক।
So it is a signal that the market is coming back. So এখন আমাদের একটা পারসেপশনাল হচ্ছে যে মার্কেট যখন কমতে থাকে তো কমতে থাকে, তখন কেউ কিনতে পারে না, কিনতে চায় না। অ্যাকচুয়ালি আমার পার্সোনাল আমি যেটা মনে করি আর মাঝে মাঝে যে প্রত্যেকটার একটা থ্রেশহোল্ড ব্যালেন্সিং লিমিট, আই হ্যাভ টু ফিক্স ইট অন মাই ওন ওয়ে। আমি কিন্তু কারো ওয়েতে না, আমার ওন ওয়েতে যখন এটার লেভেলটা রিচ করবে আই শুড বাই ইট। এখন এক একজনের লেভেল এক একজনের, কে কী মনে করবে সেটা তার ব্যাপার। বাট আমি পার্সোনালি মনে করি যে ওয়ান্স উই ডু আওয়ার ক্যালকুলেশনস উই হ্যাভ এ থ্রেশহোল্ড। ওই থ্রেশহোল্ড আসা মানে হচ্ছে যে দ্য বাই সিগন্যাল ইজ গিভিং। সো এখানে মার্কেট ইন্ডেক্স, মার্কেট ডাইনামিক্স বা আমি যদি পারসেপশনাল ফ্যাক্টরস বলি, আমি নিয়ার ফিউচারে আমি দেখি হচ্ছে মিড টার্মে দেখি ইজ ভেরি পজিটিভ। ওকে, উই হোপ সো, সেটাই ঘটবে নিয়ার ফিউচারে। থ্যাংক ইউ রফিকুল ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান আলোচনার জন্য। আমি বিশ্বাস করি যে আমাদের দর্শকরা ভীষণভাবে উপকৃত হবে এই আলোচনা থেকে। আবারও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।